হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহরাবউদ্দিন খান সিয়াম। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্ট। আজকে আমরা নতুন একটা অধ্যায় দিয়ে আমাদের ক্লাস শুরু করব, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। এইচএসসি 27 ব্যাচের অনেকেই এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছো, বা এর পরের যত ব্যাচে আসবে, আমি সবার জন্যই এই অধ্যায়টা একদম বেসিক থেকে অ্যাডভান্সড এই পর্যন্ত আমি শেষ করাই দিব। খুব ভালো মতোই আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিব ইনশাআল্লাহ। সো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তাপগতিবিদ্যা। আচ্ছা, চ্যাপ্টারটার নাম থেকেই আমরা প্রথমে কিছু জিনিস অ্যানালাইসিস করি। যে চ্যাপ্টারটার নাম থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে তাপ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তো আমরা আগে এই তাপগতিবিদ্যার ডেফিনিশনটা লিখে ফেলি। যে পদার্থবিজ্ঞানের যেই শাখায় তাপের সাথে শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তাপগতিবিদ্যা কি জিনিস? পদার্থবিজ্ঞানের পদার্থবিজ্ঞানের যে শাখায় পদার্থবিজ্ঞানের যেই শাখায় তাপের সাথে তাপের সাথে শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়? তাপগতিবিদ্যা। ঠিক আছে। আচ্ছা, এই ডেফিনেশনটা মাঝে মধ্যে ক নাম্বারে চলে আসে। সো এইটা একটু মুখস্থ করার চেষ্টা করো। তাকে তাকে তাপগতিবিদ্যা বলে। ঠিক আছে। তাপ গতিবিদ্যা বলে। ঠিক আছে। পদার্থবিজ্ঞানের যেই শাখায় তাপের সাথে তাপের সাথে শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে তাপগতিবিদ্যা বলা হয়। আচ্ছা, তাপের সাথে শক্তি ও কাজের সম্পর্ক বলতে, আচ্ছা, তাপ মূলত কি? তাপ মূলত হচ্ছে একটা শক্তি। সো আমরা বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, অন্যান্য অনেক ধরনের শক্তি থেকে সাধারণত লস হিসেবে তাপ শক্তি পাই, তাই না? যেমন আমরা যখন একটা বাল্ব জ্বালাই, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যখন বাল্ব জ্বালাই, বাল্বের গায়ে হাত দিয়ে দেখবা যে বাল্বটা কিন্তু গরম থাকে। বাল্বটা কি করে? হিট রিলিজ করে বা তাপ ছেড়ে দেয়। অর্থাৎ এই হিটটা কিন্তু আমাদের কোনো দরকার নাই, তাই না? আমরা এখানে কি দিচ্ছি? বিদ্যুৎ শক্তি দিচ্ছি। একটা ব্যাটারি ধরো কানেক্ট করে দিলাম, এখানে আমরা বিদ্যুৎ শক্তি দিব, এবং আমাদের প্রয়োজন হচ্ছে আলোক শক্তি। বাট এই তাপ শক্তিটা এক্সট্রা করে ক্রিয়েট হচ্ছে, তাই না? সো আমরা চাচ্ছি কি, আমরা তো এই তাপ শক্তিটা চাইতেছি না, বাট তাও তৈরি হচ্ছে। এখন এই তাপের সাথে আমরা কিভাবে কাজকে রিলেট করতে পারি, কিভাবে অন্যান্য শক্তিকে রিলেট করতে পারি, এটা নিয়ে এই অধ্যায়ে আলোচনা হবে। তো এই ধরো যে সহজ ভাবেই অন্য যে কোনো শক্তি থেকে তাপ শক্তি খুব সহজেই পাওয়া যায়। বাট তাপ শক্তি থেকে যদি অন্যান্য শক্তি পাইতে চাই, তাহলে আমরা কি করব, কি কি করতে হবে না করতে হবে, এইসব বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা আছে। ঠিক আছে। তাহলে আমরা সামনে আগাই। যে এই চ্যাপ্টারের প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা। তাপ এবং তাপমাত্রা। তাপ ও তাপমাত্রা। তো এই দুইটা শব্দ নিয়ে সেই ক্লাস 9-10 থেকে এখনো অনেকের মধ্যে কনফিউশন রয়ে গেছে। তা আমি আজকেই তোমাদের সব কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। তাপ কি জিনিস? ভাইয়া, তাপ কি জিনিস? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এখন বুঝলাম এটা এক প্রকার শক্তি। এটার কাজটা কি? কোনো কোনো একটা বস্তু যখন আমরা ধরি, সেটা আমাদের গরম লাগতেছে নাকি ঠান্ডা লাগতেছে, এইটা আমরা বুঝতে পারি, তাই না? আচ্ছা, তো তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো বস্তু গরম নাকি ঠান্ডা সেটার অনুভূতি যোগায়। তো ধরো আমি যে কোনো একটা বস্তু ধরলাম, ওই বস্তু ধরে যদি আমার কাছে মনে হয় সেটা গরম, তাহলে ওর মধ্যে তাপ বেশি। যেমন আমি বলতে পারি যে একটা ধরো যে চা রান্না করা হয়েছে, চা বানানো হয়েছে, তো এই চায়ের কাপ এখন গরম আছে, তুমি ধরলেই হাতে গরম ফিল হবে। তো তুমি বলতে পারো এটার তাপ বেশি, এই কারণেই ওখানে গরম লাগতেছে, যে তোমার গরমের অনুভূতি যোগাচ্ছে। আবার তুমি যদি বরফে হাত দাও, ঠান্ডা লাগবে, তাহলে ওখানে তাপ কম বা তাপ শক্তি অনেক কম। তাহলে তাপ কি জিনিস? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো বস্তু ঠান্ডা নাকি গরম, তা সেইটা অনুভূতি যোগায়। ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি? তাপ হলো তাপ হলো এক প্রকার শক্তি, এক প্রকার শক্তি যা কোনো বস্তু ঠান্ডা বা গরম
তার অনুভূতি যোগায়। আর তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো বস্তু ঠান্ডা নাকি গরম তার অনুভূতি যোগায়। আচ্ছা, এটা আমরা একটু ডিটেলসে দেখবো সামনে, ভালো মতোই দেখবো। এর তার আগে আমরা তাপমাত্রা দেখে নিই। তাপমাত্রা কি? তাপ কি এক প্রকার শক্তি, কিন্তু তাপমাত্রা কিন্তু আবার তাপের পরিমাপ না, যে কতটুকু তাপ আছে এটা মানে তাপমাত্রা, এরকম না। তাপমাত্রা হচ্ছে একটা নির্দেশক। তাপমাত্রা হচ্ছে একটা নির্দেশক, সে নির্দেশ করে, সে ডিরেকশন দেখায়। এখন কিসের ডিরেকশন দেখায়? এই যে তাপটা যে আছে, ধরো এক প্রকার শক্তি, এই শক্তিটা ধরো অনেক বস্তুতেই আছে। আমি ধরলাম যে এটা একটা বল, এটা এ বল এবং এটা বি বল। এ বলেও কিছু পরিমাণ তাপ শক্তি আছে, বি বলেও কিছু পরিমাণ তাপ শক্তি আছে। এখন আমি যদি এই দুইটা বলকে কাছাকাছি আনি, তখন তাপ শক্তি এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এ এর দিকে যাবে, এই যে কোন দিকে যাবে, এইটা যে ফিক্স করবে, এইটা যে নির্দেশ করবে, সেটাই হচ্ছে তাপমাত্রা। এই কারণে তাপমাত্রাকে আমরা কি বলতেছি? নির্দেশক। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে এক প্রকার নির্দেশক যা নির্দেশ করে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপের প্রবাহ হবে। তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রা হলো একটি নির্দেশক। সে কি নির্দেশ করে? একটি নির্দেশক যা নির্দেশ করে কোন বস্তু থেকে কোন বস্তু থেকে কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে তাপের প্রবাহ হবে। কোন বস্তুর কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে কোন বস্তুর দিকে তাপের প্রবাহ হবে। ওকে, সো এখনো যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে আমি আরেকবার একটু ডেফিনেশন গুলো দেখায় নিই। যে তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তু ঠান্ডা বা গরম তার অনুভূতি যোগায়। তো কোনো বস্তু যদি আমরা ধরে বুঝি গরম, তাহলে আমরা বলবো এটা তাপ বেশি। কোনো বস্তু যদি ধরে আমরা বুঝি এটা ঠান্ডা, তাহলে বলবো তার তাপ কম। আর তাপমাত্রা কি জিনিস? তাপমাত্রা হলো একটি নির্দেশক যা নির্দেশ করে কোনো বস্তু থেকে বা কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে তাপের প্রবাহ হবে। অর্থাৎ তাপ কোন দিকে যাবে, তাপ প্রবাহের ডিরেকশনটা আমার নির্দেশ করে কে? তাপমাত্রা। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। এটা অ্যানালজি দেওয়া যায় পানির সাহায্যে, পানির এক্সাম্পলটার সাহায্যে। ধরো আমার এটা একটা পিস্টন এই পাশে, এবং এই পাশে আরেকটা পিস্টন, এবং এখানে একটা নল লাগানো আছে। ধরো এখানে আমি একটা চাবি লাগিয়ে রাখছি। এই চাবিটা ধরো যে এইভাবে খোলা যায়। আচ্ছা, এখন এই নলে পানির পরিমাণ কম, কিন্তু পানির হাইটটা ধরো বেশি। ছোট যে নলটা, সেই নলে পানির পরিমাণ কম, কিন্তু পানির হাইটটা বেশি। ঠিক আছে? তাহলে এখানে অবজারভেশন কি কি? পানির উচ্চতা, একটা হচ্ছে পানির পরিমাণ, একটা হচ্ছে পানির পরিমাণ, আর একটা হচ্ছে পানির উচ্চতা। পানির উচ্চতা। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। আমি যদি এই চাবিটা ঘুরাই এবং এই লকটা খুলে ফেলি, তাহলে পানি কোত্থেকে কোথায় যাবে? বেশি পরিমাণ পানি থেকে কি কম পরিমাণ পানির দিকে যাবে, নাকি বেশি উচ্চতার পানির থেকে কম উচ্চতার পানির দিকে যাবে? এটা কমন সেন্স, আমরা সবাই জানি যে পানি বেশি উচ্চতার স্থান থেকে কম উচ্চতার স্থানের দিকে যাবে। এখানে পানির উচ্চতা বেশি, এখানে পানির উচ্চতা কম, তাহলে পানি বেশি উচ্চতার স্থান থেকে কম উচ্চতার স্থানের দিকে যাবে। ডাজন্ট ম্যাটার যে পানির পরিমাণ কতটুকু আছে, পানি যদি এখানে এক ফোঁটাও থাকে এবং তার উচ্চতা যদি বেশি হয়, তাহলে সে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে যাবে। তাহলে পানির পরিমাণকে আমরা কম্পেয়ার করতে পারি তাপের সাথে, পানির উচ্চতাকে কম্পেয়ার করতে পারি তাপমাত্রার সাথে। অর্থাৎ পানি কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি পানির উচ্চতার উপর। আর পানি যাবে, এই যে পানির পরিমাণ, এই জিনিসটা হচ্ছে তাপ। যে পানি কোন দিকে যাবে, তাহলে তাপ কোন দিকে যাবে, এটা ডিপেন্ড করতেছে তাপমাত্রার উপর। ঠিক সিমিলারলি একটা বস্তুতে আমি ধরলাম তাপ যেহেতু এক প্রকার শক্তি, তাহলে ওর মধ্যে তাপ শক্তি হচ্ছে 30 জুল। আরেকটা বস্তুর আমি বললাম তাপ শক্তি হচ্ছে 40 জুল। এখন যদি র্যান্ডমলি প্রশ্ন করা হয় যে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে, এটা ধরলাম এ বস্তু, এটা ধরলাম বি বস্তু। এখন যদি এটা দেখে সবাই বলে দেয় যে বি বস্তু থেকে এ বস্তুর দিকে তাপ যাবে, সে সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। সে সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। কারণ বস্তুর কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে তাপ যাবে, এটা বলার জন্য আমাদের কি দরকার? তাপমাত্রা দরকার।
তাপমাত্রা দরকার। যেমন বেশি উচ্চতর স্থান থেকে কম উচ্চতর স্থানে পানির প্রবাহ হয়, ঠিক একইভাবে বেশি তাপমাত্রার স্থান থেকে, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নোট, যে বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানের দিকে কম তাপমাত্রার স্থানের দিকে বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানের দিকে তাপের প্রবাহ হয়। তাপের প্রবাহ হয় বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানের দিকে তাপের প্রবাহ হয়। খুবই ইম্পর্টেন্ট একটা নোট এটা। ঠিক আছে, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং যেই কোনো প্রবলেম সলভিং এর জন্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে কিন্তু নিশ্চিত ভাবে বলা যাবে না, এই কেসে নিশ্চিত ভাবে বলা যাবে না যে এ থেকে বি এর দিকে তাপ যাবে নাকি বি থেকে এ এর দিকে তাপ যাবে। কেন? কারণ আমি তাপমাত্রা বলে দিইনি। এখন যদি আমি বলে দিই যে এটা তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং এটা তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বেশি তাপমাত্রা কার? এ বস্তুর। কম তাপমাত্রা বি বস্তুর। তাহলে এ এর থেকে বি এর দিকে তাপের প্রবাহ হবে। হ্যাঁ, যদিও এ এর তাপ কম, কম থেকে বেশির দিকেই তাপের প্রবাহ হবে, কারণ ওই যে পানির ক্ষেত্রে কম পানি থেকে বেশি পানির দিকে পানির প্রবাহ হচ্ছে। কারণ কি? কম পানিটার উচ্চতা বেশি। তাহলে এখানে কম তাপ শক্তি যেখানে আছে তার তাপমাত্রা বেশি, অর্থাৎ তাপের উপর ডিপেন্ডই করতেছে না। তাপের প্রবাহ কোন দিকে হবে সেটা তাপের উপর নির্ভরই করতেছে না। ঠিক আছে, এখন আসি যে এখানে পানির প্রবাহ কতক্ষণ হবে। যতক্ষণ না এই পাশের উচ্চতা এবং এই পাশের উচ্চতা সমান হয়ে যাচ্ছে। ধরলাম পানির প্রবাহ হইতে হইতে, আমি ধরলাম যে পানির প্রবাহ হতে হতে কি হইলো, দুই পাশে উচ্চতা সমান হয়ে গেল। পানির প্রবাহ হইতে হইতে দুই পাশে উচ্চতাটা সমান হয়ে গেল। তাহলে যদি দুই পাশে উচ্চতা সমান হয়ে যায়, এখন কি আর পানির প্রবাহ হবে? এখন কিন্তু আর পানির প্রবাহ হবে না। ধরলাম দুই পাশে উচ্চতা সমান হয়ে গেছে, পানির প্রবাহ হয়ে দুই পাশের উচ্চতাটা সমান হয়ে গেছে। তাহলে এখন তো আর পানির প্রবাহ হবে না, তাই না? হবে না। যদিও এক পাশে কম আছে আরেক পাশে বেশি আছে। ঠিক একইভাবে এই যে পানির প্রবাহ কতক্ষণ চলবে? যতক্ষণ না দুই পাশে পানির উচ্চতা সমান হয়। তাহলে পানির প্রবাহ ততক্ষণই চলবে যতক্ষণ না পানির উচ্চতা সমান হয়। তাহলে তাপের প্রবাহ ততক্ষণই চলবে যতক্ষণ না তাপমাত্রা সমান হয়। অর্থাৎ এক বস্তু থেকে আরেক বস্তুর দিকে তাপের প্রবাহ ততক্ষণ হইতে থাকবে যতক্ষণ না তাদের তাপমাত্রা সমান হয়। তাহলে একটা জিনিস বুঝতেছি, ওর মধ্যে যতটুকু তাপই থাকুক, সে যদি তাপ শক্তি লাভ করে, একটা বস্তুর মধ্যে যতটুকু তাপই থাকুক, সে যদি তাপ শক্তি লাভ করে, সে যদি তাপ শক্তি গেইন করতে থাকে, তাহলে তার তাপমাত্রা বাড়বে। আর সে যদি তাপ শক্তি হারাইতে থাকে, তখন তার তাপমাত্রা কমবে। ডাজন্ট মিন যে ওর তাপ শক্তি বেশি মানেই ওর তাপমাত্রা বেশি, এরকম না। সে যদি তাপ শক্তি হারাইতে থাকে, তাহলে যেই তাপমাত্রাতে সে আছে তার তাপমাত্রা হ্রাস করবে। আর সে যদি তাপ শক্তি গেইন করতে থাকে, সে যদি তাপ শক্তি অর্জন করতে থাকে, তাহলে যেই তাপমাত্রাতে সে আছে সে কি করবে? তাপমাত্রা বাড়ায় দিবে। ঠিক আছে, তাহলে এখানে এ বস্তু থেকে বি বস্তুর দিকে তাপের প্রবাহ হবে। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, যে তাপের প্রবাহ কতক্ষণ ধরে হবে। তাপের প্রবাহ তাপের প্রবাহ ততক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না দুইটি বস্তুর মধ্যে বা দুইটি বস্তুর তাপমাত্রা সমান হয়। তাপমাত্রা সমান হয়। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখলাম, যে দুইটা বস্তুর যখন তাপমাত্রা সমান, অর্থাৎ যদি পানির দুইটা নলের মধ্যে পানির উচ্চতা যদি সমান হয়ে যায়, তখন আর পানির প্রবাহ হবে না। তাহলে পানির উচ্চতাকে আমরা কম্পেয়ার করতেছি তাপমাত্রার সাথে। যদি দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যায়, তখন তাদের মধ্যে বেশি তাপ থাকুক কম কম তাপ থাকুক ডাজন্ট ম্যাটার, ওরও তাপমাত্রা আমি বললাম 20 ডিগ্রি সেলসিয়াস, বি বস্তুরও তাপমাত্রা বললাম 20 ডিগ্রি সেলসিয়াস, এবং এ বস্তুর মধ্যে শক্তি আছে 100 জুল বা তাপ শক্তি, বি বস্তুর মধ্যে তাপ শক্তি আছে ধরলাম 80 জুল। তো এখন প্রশ্ন হচ্ছে তাপ শক্তি স্থানান্তরিত হবে কিনা। অবশ্যই হবে না, কারণ এর তাপমাত্রা যা, বি এর তাপমাত্রা তাই। তাপমাত্রা সমান থাকলে আমার তাপ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। এই অবস্থাটাকে আমরা বলতেছি তাপীয় সাম্যাবস্থা। এটাকে আমরা কি বলতেছি? তাপীয় সাম্যাবস্থা। তাহলে তাপীয় সাম্যাবস্থা কি জিনিস? যেই অবস্থায় দুটি বস্তু পরস্পরের মধ্যে তাপের আদান প্রদান করে না, এবং সেই অবস্থাটাই হচ্ছে তাদের দুইজনের তাপমাত্রা সমান। তাহলে যেই অবস্থায় দুটি বস্তু তাদের মধ্যে তাপের আদান প্রদান করে না, এটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। এখানে আরেকটা ছোট্ট কিওয়ার্ড বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তাপীয় সংস্পর্শ। তাপীয় সংস্পর্শ কি জিনিস? যেমন আমি এখানে সংস্পর্শ বলতে এই যে নিচের যে নলটা আছে না,
যেই নল দিয়ে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এই বাম পাশের নল থেকে ডান পাশের নলে যাওয়ার জন্য এই রাস্তাটা আমার করে দেওয়া লাগছে। এটাকে আমি সংস্পর্শ বলতে পারি। তাহলে তাপ যে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ হবে, এটার জন্য আমার একটা উপায় করে দেওয়া লাগে। যদি ধরো একটা এই এ বস্তুটা আছে বাংলাদেশে, বি বস্তুটা আছে ইন্ডিয়ায়, তাহলে ওদের মধ্যে তাপের আদান প্রদান সম্ভব না। তো তাপের আদান প্রদান সম্ভব এমন অবস্থায় যদি রাখি, অর্থাৎ তাপীয় সংস্পর্শ হচ্ছে দুটি বস্তুকে এমন ভাবে রাখা যাতে তাদের মধ্যে তাপের আদান প্রদান সম্ভব হয়। ঠিক আছে? তো হোপফুলি বুঝতে পারছেন। তাপীয় সাম্যাবস্থা কি? যদি দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে রাখার পরেও তাদের মধ্যে তাপের আদান প্রদান সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের তাপমাত্রা সমান। সেই ক্ষেত্রে তাদের তাপমাত্রা সমান, সেটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। তো হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, এখন নতুন কয়েকটা জিনিস দেখবো, কয়েকটা টার্ম দেখবো, যেগুলা আমাদের সামনের যে পড়া আছে সেটার জন্য ইম্পর্টেন্ট। তো সামনে আমাদের পড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে থার্মোমিটার। এখন থার্মোমিটারের জন্য আমাদের কিছু জিনিস আগে থেকে জানা লাগবে। সেটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম, উষ্ণতামিতি ধর্ম ও পদার্থ। আচ্ছা, এই জিনিসটা কি কিছুই বুঝি নাই, তাই না? কিছুই বুঝি নাই, আমি বুঝাই দিচ্ছি। উষ্ণতামিতি ধর্ম ও উষ্ণতামিতি পদার্থ। আচ্ছা, খেয়াল করবা, আমরা যে থার্মোমিটার ব্যবহার করি সেই থার্মোমিটারের ভিতরে কিন্তু পারদ থাকে, তাই না? আমরা যে থার্মোমিটার ব্যবহার করি, এই থার্মোমিটারের ভিতরে কি থাকে? এই জায়গায় পারদ ভরা থাকে। যখন আমাদের শরীরে বা আমরা যখন জিহ্বায় এই থার্মোমিটারটা দেই, তখন এই যে পারদটা কি হয়, প্রসারিত হয়, পারদের আয়তন প্রসারিত হয় এবং উচ্চতার মাধ্যমে পারদ একটা লেভেল পর্যন্ত ওঠে, এবং এখান থেকে আমরা আমাদের শরীরের তাপমাত্রা মেজার করতে পারি। এই যে পারদ, এটা হচ্ছে একটা পদার্থ, এবং পারদের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উচ্চতা। এইটাকে কাজে লাগাই আমরা কি করতেছি? তাপমাত্রা ব্যবহার করতেছি। তাহলে এখানে আমরা পারদটাকে বলবো এই উষ্ণতামিতি পদার্থ, এবং পারদের যে বৈশিষ্ট্যটাকে আমরা কাজে লাগাই তাপমাত্রা বের করতেছি, সেটাকে আমরা বলবো পারদের উষ্ণতামিতি ধর্ম। ঠিক আছে? এবার আসি যে উষ্ণতামিতি ধর্ম কি। ধরো আমি তোমাকে র্যান্ডম একটা এক্সাম্পল দিই, যে ধরো কোনো বস্তুর ভর, এই বস্তুর একটা ভর আছে, ভর ধরো এম। এখন আমি যদি ওর তাপমাত্রা বাড়াই, যে বস্তু যে তাপমাত্রাতেই আছে, ধরো আমার θ°C আছে, ওর যদি এখন আমি তাপমাত্রা বাড়াই, ধরো θ'° নিয়ে গেলাম, ওর কি ভরের পরিবর্তন হবে? ভরের পরিবর্তন হবে না, অথচ ভর কিন্তু ওর একটা বৈশিষ্ট্য, তাই না? অর্থাৎ যে কোনো বস্তুর সব বৈশিষ্ট্যকে আমরা কাজে লাগাইতে পারবো না, এবং সব পদার্থকে আমরা কাজে লাগাইতে পারবো না। কোনো পদার্থের যেই সকল বৈশিষ্ট্য তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়, মানে উষ্ণতামিতি ধর্ম কি জিনিস? কোনো পদার্থের কোনো পদার্থের যে সকল বৈশিষ্ট্য বা যে সকল ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে তাপমাত্রা পরিবর্তনের তাপমাত্রা পরিবর্তনের সাথে নিয়মিতভাবে, আচ্ছা নিয়মিতভাবে বলতে কি বোঝাইছে আমি বলতেছি, নিয়মিতভাবে পরিবর্তিত হয়। তাহলে কোনো পদার্থের বা যে সকল পদার্থের কোনো ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয় পরিবর্তিত হয় তাদেরকে কি বলা হয়? উষ্ণতামিতি ধর্ম। তাকে উষ্ণতামিতি ধর্ম বলে। অর্থাৎ যে সকল ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হচ্ছে, তাকে বলা হয় উষ্ণতামিতি ধর্ম। আচ্ছা, এটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। তাহলে উষ্ণতামিতি পদার্থ কি? উষ্ণতামিতি পদার্থ হচ্ছে উভয় একই সংজ্ঞা, যে যেই সকল পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য তাপমাত্রা বৃদ্ধির সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়, বা তাপমাত্রা পরিবর্তনের সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়। তাহলে হুবহু সেম ডেফিনেশন প্রায়, যে যে সকল পদার্থের বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্ম তাপমাত্রা বৃদ্ধির সাথে বা তাপমাত্রা পরিবর্তনের সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়, নিয়মিতভাবে পরিবর্তিত হয়, সেটাই হচ্ছে কি আমার উষ্ণতামিতি পদার্থ। তো এটার এক্সাম্পল আমরা এখন একটু দেখতেছি। যেমন আমরা যখন পারদ থার্মোমিটার ব্যবহার করি, বা নর্মালি আমরা যে জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করি, সেইখানে ব্যবহার করা হচ্ছে পারদ। তাহলে এটা হচ্ছে আমাদের উষ্ণতামিতি পদার্থ। যে এই পারদ যে পদার্থ, এটাকে ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ।
এখন পারদের কোন ধর্মটাকে আমরা কাজে লাগাচ্ছি? যেই ধর্মটাকে আমরা কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। তাহলে পারদের যে ধর্মটাকে আমরা কাজে লাগাইতেছি সেটা হচ্ছে উচ্চতা। পারদের উচ্চতা অর্থাৎ কি হচ্ছে, পারদের উচ্চতা বাড়তেছে, তাই না? পারদের উচ্চতা বাড়তেছে। আরো অনেক ধরনের থার্মোমিটার আছে, যেমন রোদ থার্মোমিটার। রোদ থার্মোমিটার সেইখানে উষ্ণতামিত পদার্থ হিসেবে সাধারণত রোদ ইউজ করা হয়, বা তামা, তুমি রোদ যেটা দিয়ে বানানো হয় রোদ ইউজ করা হয়। এবং উষ্ণতামিত ধর্মটা কি? রোদ। ঠিক আছে, উষ্ণতামিত ধর্ম হচ্ছে রোদ। একইভাবে আরো অনেক ধরনের থার্মোমিটার আছে, গ্যাস থার্মোমিটার আছে। ঠিক আছে, আরো অনেক ধরনের থার্মোমিটার আছে। তো এই উষ্ণতামিত ধর্ম এবং উষ্ণতামিত পদার্থ খুব ভালো মতো বোঝা গেছে। এই জিনিসটা ভালো মতো বোঝা লাগবে সামনে, যদি আমরা আমাদের যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আছে সেটা যদি খুব ভালো মতো বুঝতে চাই। তো আজকে তোমাদের এতটুকুই থাকবে। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দিয়ে শুরু করবো। ঠিক আছে, এবং ওই শূন্যতম সূত্রের ম্যাথও মাঝে মধ্যে পরীক্ষায় আসে। ঠিক আছে, সহজ একটা সূত্র, আমরা নেক্সট দিন দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তোমাদের এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।